সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনির দরদ থাকলে কি হবে? এই দরদ তো আমেরিকা ইসরায়েলের ভেতরে নেই। তাদের হৃদয় তো পাথরের মতো শক্ত। তাদের টার্গেট ইরানের সরকার পরিবর্তন করতেই হবে। তাকে টানেলের ভিতরে থাকতে বলা হলো যাতে তার লাইফটা সিকিউর, সেফ অ্যান্ড সিকিউর থাকে। তিনি কিন্তু বলেছেন যে না, আমি সেটা করব না। দুইটা কারণ। একটা হচ্ছে তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না। লুকানো বা পালানো এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না। ইরানের শিক্ষা ব্যবস্থাটা এমন যে মাদ্রাসার শিক্ষার মানে এই না যে সে সাধারণ যে শিক্ষা। শুধুমাত্র সে নামাজ কালাম, হজ জাকাত, নামাজ এই সমস্ত বিষয় নিয়ে জানবে। নট দ্যাট। কৃত্রিম ওআই বানানো হচ্ছে, এআই চেয়েও ডেভেলপড প্রযুক্তি ওআই বানাচ্ছে এবং তাতে সফল ইরান। আজকে বিশ্বের ৯৫টা দেশ থেকে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বহু মানুষ আসবে অংশ নেওয়া হচ্ছে। এই জানাজা এবং দাফন অনুষ্ঠানে আসবেন। এটা কি এমনি এমনি? তিনি সারা বিশ্বের মজলুম মানুষের নেতা ছিলেন। নিশ্চয়ই। আপনি পডকাস্টে এসেছেন, আমরা আপনার কাছ থেকে যুদ্ধের আলোচনা শুনবো না, বিশ্লেষণ শুনবো না, সেটা তো হতেই পারে না। কোনো মতেই আমেরিকা ইসরায়েল ইরানকে এই বিজয়ী অবস্থায় ছেড়ে যাবে না। তারা অবশ্যই চেষ্টা করবে, কৌশল করবে এবং সুযোগ খুঁজবে, সময় খুঁজবে যে কখন ইরানের বিরুদ্ধে আমরা হামলা করে আবার ইরানকে নাস্তানাবুদ করে দিতে পারি। ইরান রেডিও বাংলার বিশেষ আয়োজন, আমাদের নিয়মিত পডকাস্ট মুখোমুখিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। প্রিয় দর্শক, আজকের মুখোমুখি কোনো সাধারণ আলোচনা নয়। আজ আমরা এমন এক অনন্য ব্যক্তিত্বের মুখোমুখি হয়েছি যিনি ইরানকে কেবল দূর থেকেই দেখেননি, বরং দেশটির ভেতরকার রাজনীতি, সমাজ এবং আধ্যাত্মিক অবস্থাকে খুব কাছ থেকে উপলব্ধি করেছেন। তিনি বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমের একজন অত্যন্ত সিনিয়র ও শ্রদ্ধেয় সাংবাদিক। দীর্ঘ এক দশক অর্থাৎ প্রায় 10 বছর তিনি ইরানে অবস্থান করেছেন এবং অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন রেডিও তেহরানে। সেখানে থাকাকালীন বর্তমান বিশ্বের মজলুম ও প্রতিরোধকামী মানুষের অন্যতম প্রধান কণ্ঠস্বর ইরানের শহীদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাজ্ঞ, দূরদর্শী ও যুগান্তকারী নেতৃত্বকে তিনি অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। আজ বাংলাদেশ কিংবা বৈশ্বিক রাজনীতিতে যখনই ইরান পরিস্থিতি নিয়ে কোনো জটিল সমীকরণ তৈরি হয়, দেশের মেইনস্ট্রিম টেলিভিশন চ্যানেলগুলো নিখুঁত ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণের জন্য সবার আগে যার শরণাপন্ন হন, তিনি আর কেউ নন, আমাদের সবার অত্যন্ত সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক ও ইরান বিশেষজ্ঞ সিরাজুল ইসলাম। আপনাকে আন্তরিক স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনাকে ধন্যবাদ। আপনি লম্বা সময় ইরানে থেকেছেন। আমরা শুরুতে আপনার কাছে ছোট্ট করে একটু সেখানকার সে সময়কার স্মৃতি জানতে চাই। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে আপনার দেখা হয়েছে এবং আপনি অনেক বক্তব্য তার কাছ থেকে শুনেছেন। এই বক্তব্যগুলোতে বা তার কথায় তার কোন বিষয়টিকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে, আপনাকে ছুঁয়ে গেছে, সে বিষয়টা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন দর্শকদের উদ্দেশ্যে। আপনাকে ধন্যবাদ মুখোমুখি অনুষ্ঠানের দর্শক শ্রোতা সবাইকে, যারা ক্যামেরার পেছনে থেকে বা প্রযুক্তিগত সহযোগিতায় রয়েছেন তাদের সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই মুহূর্তে গভীর শ্রদ্ধা এবং সম্মানের সাথে স্মরণ করছি ইরানের সেই শহীদ নেতা, সেই জাজল্যমান ব্যক্তিত্ব, যার দূরদর্শী নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান আজকের বিশ্বে মুসলিম মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছে। প্রতিরোধের এক অবিচল আস্থা, পর্বত সম দৃঢ়তা নিয়ে যে দেশটি দাঁড়িয়ে আছে, সেই দেশের সুদীর্ঘকালের নেতৃত্ব সৈয়দ আয়াতুল্লাহ উজমা আলী খামেনি, তাকে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, তার রুহের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। একই সাথে
শোক সমবেদনা শ্রদ্ধা জ্ঞাপন করছি পুরো ইরানি জাতিকে, যারা আজকে গভীর শোকের ভেতর দিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন। আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রায় সমস্ত মানুষ যারা ইরান সম্পর্কে সামান্য কিছু জানে, তারা সবাই একই রকমভাবে শোকাভিভূত হয়ে পড়েছে এবং শোকাচ্ছন্ন। যদি তারা সবাই পারত, তাহলে আমার কাছে মনে হচ্ছে তারা সবাই ইরানের এই সর্বোচ্চ নেতার জানাজায় শরিক হতেন, যেতেন। আমার কাছে মনে হচ্ছে এরকম একটা তার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা। তো সেই সর্বোচ্চ নেতার কথা যেটা আপনি জানতে চেয়েছেন, আসলে বাস্তব কথা হচ্ছে যে তিনি এত বিরাট বিশাল ব্যক্তিত্ব, পুরো মুসলিম উম্মার জন্য এত বড় ব্যক্তিত্ব, শুধু মুসলিম উম্মার না, সারা বিশ্বের মুসলিম মানুষের, মুক্তিকামী মানুষের জন্য এত বড় আশার ভরসার স্থল ছিলেন বা আশার প্রতীক ছিলেন। সেই ব্যক্তি সম্পর্কে আপনি যে কোন দিকটা বলবো, যে দিকটা আমাকে বিশেষভাবে ছুঁয়ে গেছে, এটা খুব ডিস্টিংগুইশ করা, আলাদা করে বলা খুব কঠিন ব্যাপার। তবু আপনি যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন থেকে যদি আমি বলি, আমি খুব করে মনে করতে পারি যখন মুসলিম বিশ্বের আর একটি সমস্যা, কাশ্মীরের মুসলমানদের উপরে যখন ভয়ঙ্করভাবে নিপীড়ন চলছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, এবং কাশ্মীরের মানুষদের সাধারণ অধিকার কেড়ে নেওয়ার জন্য যখন সাংবিধানিক যে স্বায়ত্ত শাসনের যে ব্যবস্থা, সেটা রহিত করা হলো, সম্ভবত সেই সময় অথবা তার আগে, এর ধারে কাছের কোনো একটা সময়ে একবার ঈদ উল ফিতরের খুতবায় সর্বোচ্চ নেতা বলেছিলেন, ইরানের সরকারকে দিক নির্দেশনা দিলেন ঈদের জামাতের খুতবায়, যে ভারতের এই কাশ্মীরের এই সংকট, এই জায়গায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ইরানের সরকারের বলিষ্ঠ ভূমিকা রাখা দরকার। অর্থাৎ তিনি শুধুমাত্র ইরান বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ বা আমেরিকার বিরোধিতা করা বা ইসরায়েলের বিরোধিতা করা এর ভিতরে ছিলেন না, শুধুমাত্র বিশ্বের কোথায় কোন প্রান্তে কি হচ্ছে, কোথায় কোন মানুষ নিপীড়িত, নির্যাতিত, মজলুম, তাদের খোঁজ রাখতেন এবং তাদের মুক্তির জন্য ইরানের পক্ষ থেকে যা করা দরকার তা করতেন। বিশেষ করে উম্মার জন্য তো বটেই। কাশ্মীরের মুসলমানরা শিয়া নাকি সুন্নি, এটা বড় প্রশ্ন না। ফিলিস্তিনের মুসলমানরা শিয়া নাকি সুন্নি, এটা বড় প্রশ্ন না। ভেনিজুয়েলার মানুষ তারা মুসলমান নাকি খ্রিস্টান, এটা বড় প্রশ্ন না। প্রশ্ন মানুষ কিনা। এই যে মানবতাবোধ, একদিকে উম্মার চিন্তা, আরো বৃহত্তর অঙ্গনে গেলে মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে মুক্ত করা, এই যে উম্মার চিন্তা, এই চিন্তাটা আমি সম্ভবত আমার স্মৃতিশক্তি যতক্ষণ পর্যন্ত জাগরুক আছে, আমার যতক্ষণ পর্যন্ত সেন্স থাকবে, সম্ভবত এই কথাটা আমি আর ভুলতে পারবো না। এই বিষয়টা আমাকে ছুঁয়ে যায়, সবসময় মনে পড়ে, একেবারে যেন মনে হয় যেন আমি নিজ কানে শুনছি। এছাড়া আমি তো সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী উজমা খামেনিকে একবার নিজের চোখে দেখার সুযোগ হয়েছে। ওনার একটা সমাবেশে আমি উপস্থিত ছিলাম, ওনাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, ওনার বক্তব্য শুনেছি আমি কাছ থেকে, দেখেছি তার কি বিশাল ব্যক্তিত্ব এবং তার প্রতি মানুষের কি গভীর ভালোবাসা, শ্রদ্ধা, মমত্ববোধ দেখেছি। আমরা তো পরিষ্কার করে বুঝতেই পারছি, যেখানে ইরানে কিছু বিক্ষোভ হলো, দাবি কি, অর্থনৈতিক যে সংকট আছে সেই সংকটের অন্তত কিছু সমাধান করা। ইরানের সর্বোচ্চ নেতার কিন্তু
সরকারকে পরামর্শ দিলেন এবং বললেন, বক্তব্য রাখলেন যে এই সংকট সমাধানের জন্য সরকার ব্যবস্থা নিক। সংকটটা তৈরি করা পাশ্চাত্যের, আমেরিকার। কারণ আমেরিকা এবং পাশ্চাত্যের দেশগুলো যদি ইরানের সাথে শত্রুতা করে এই নিষেধাজ্ঞা না দিত, তাহলে তো ইরানের এই সংকট তৈরি হওয়ার কথা না। আমি তো বলবো মধ্যপ্রাচ্যে যত দেশ আছে তার কোনো দেশে চেয়ে ইরানের সম্পদ এবং সহায় শক্তি, ক্ষমতা এবং তার কার্যকর ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা কারোর চেয়ে কম না। সৌদি আরবের চেয়ে ইরানের কি কম তেল আছে? সৌদি আরবের চেয়ে গ্যাস বেশি আছে। আদার অনেক খনিজ সম্পদ ইরানে আছে যা সৌদি আরবে নেই। যে পারস্য উপসাগরটা, এই যে বিরাট আল্লাহর দেয়া একদম প্রাকৃতিক একটা সম্পদ, বিশাল একটা ব্যাপার। পারস্য উপসাগরের পুরো উত্তর পাড়টা পুরো একা ইরানের। হরমুজ প্রণালীর মতো যেটা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরো 200 বছর আগে বিশেষজ্ঞ ব্যক্তিরা, যারা পণ্ডিত, যারা দার্শনিক, যারা ভূ রাজনীতির বিশ্লেষণ করতো, তারা বলে গেছে যে এই হরমুজ প্রণালী হবে একসময় বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেই হরমুজ প্রণালী ইরানের কপাল খুলে দিয়েছে এবং সেই ইরানের কন্ট্রোল, ইরানের সম্পদ। কাস্পিয়ান সাগরের মতো একটা সাগর, যার দক্ষিণ পাড়ে ইরানের অবস্থান, অর্থাৎ ইরানের উত্তর পাশে কাস্পিয়ান সাগর, যার সাথে সরাসরি রাশিয়ার যোগাযোগ, এবং সেখানে পাশ্চাত্য এবং কারোর কোনো পরাশক্তির কোনো আধিপত্য নেই, কোনো প্রবেশাধিকারী নেই। সেই কৌশলগত একটা জায়গায় ইরান অবস্থিত। জাগ্রস পর্বতমালা এবং আলবোর্স পর্বতমালার মতো একটা পর্বতমালায় যে দেশে, এবং কি ঢাল হয়ে এই দেশটাকে সংরক্ষণ করে চলেছে শতাব্দীর পর শতাব্দী, সেই দেশে। তো আজকে যদি পাশ্চাত্যের দেশগুলো নিষেধাজ্ঞা না দিত, তাহলে তো এই সংকট তৈরি হতো না। তো এই সংকট তৈরি যখন হয়েছে, তার এবং মানুষ জানে, যারা বোঝে তারা কিন্তু এর সাথে নেই। যারা জানে, যারা বোঝে, তার কিছু অংশ হয়তো এই কাজে জড়িত, সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। কারণ তারা ওই পাশ্চাত্য, একদম সরাসরি বলতে আমার কোনো সমস্যা নেই, আমেরিকা এবং ইসরায়েলের উস্কানিতে, তাদের পয়সায়, তাদের পরিকল্পনায় বিক্ষোভ সৃষ্টি করে একটা গোলযোগ সৃষ্টি করবে, এবং ইরানের সরকার পরিবর্তন করাই তো তাদের মূল টার্গেট ছিল বলেওছে তারা, যদিও সেই অধিকার আন্তর্জাতিক আইন তাদেরকে দেয় না। যখন এই বিক্ষোভটা করেছে, তখন সর্বোচ্চ নেতা বলেছেন যে তাদের কথা শোনো, যারা বিক্ষোভ করছে তাদের কথা শোনো, তাদের কথা আমলে নাও, তারা কি বলে সেটা সমাধান করা যায় কিভাবে, কত দূর যাওয়া যায় দেখো, দরদের সাথে দেখো, এমন কিছু করো না যেখানে কষ্ট পায়। কারণ হচ্ছে কি, একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইরানি জনগণ তো তারা, এবং সবার অভিভাবক তো তিনি, সর্বোচ্চ নেতা, এবং তিনি শুধু রাষ্ট্রের প্রধান সকল নেতা, ক্ষমতা জোর করে দখল করে আছেন, নট দ্যাট, এটা ব্যাপারটা তা না। ব্যাপারটা এমন, রাষ্ট্রের প্রত্যেকটি মানুষের জানমান, ইজ্জত, আবরু, সমস্ত সবকিছুর অভিভাবক তিনি, তার দায়িত্ব। সেই ব্যক্তি বলছেন, এবং একটা বিষয় মনে রাখতে হবে, ইরানি জাতীয়তাবাদী যে চিন্তাটা, যে চেতনাটা, সেই চেতনা কি যারা বিক্ষোভ করছিল তাদেরকে বাদ দিয়ে তারা কি ইরানি নয়? তাদেরকেও নিয়ে, তার মানে তাদের ব্যাপারেও ওই চেতনা কাজ করে যে তারা তো আমার দেশের জনগণ। আবার তারা সবাই ধরে নিতে পারি আমরা শিয়া, যদি আমরা ধর্মীয় মাযহাবগত বিষয়টা দেখি, তাহলে সেখানেও দরদহীন হয়ে যাওয়ার কোনো কারণ নেই। তো সাকুল্যে সমস্ত সব কিছু দিক দিয়ে তিনি দরদের সাথেই দেখেছেন, এবং তিনি দরদের সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করেছেন। কিন্তু সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনির দরদ থাকলে কি হবে? এই দরদ তো আমেরিকা ইসরায়েলের ভেতরে নেই। তাদের হৃদয় তো পাথরের মতো শক্ত। তাদের টার্গেট ইরানের সরকার পরিবর্তন করতেই হবে। এই সরকার পরিবর্তন না করলে কি হবে? তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জিত হয় না। সেই লক্ষ্যের প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের তেল সম্পদ থেকে শুরু করে সমস্ত সম্পদ দখল, তার কর্তৃত্ব নেওয়া, এবং গ্রেটার ইসরায়েল, গ্রেটার মিডল ইস্ট, নিউ মিডল ইস্ট প্ল্যান বাস্তবায়ন করা। আমরা আমাদের অনুষ্ঠানে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা তো সাধারণত আয়াতুল্লাহ আলী খামেনির
নেতৃত্ব দক্ষতা সম্পর্কে অনেকেই জানি, কিন্তু আমাদের দেশের অনেকে হয়তো বা একটা বিষয় জানেন না। নিশ্চয় আপনি জানেন এবং দর্শকদের উদ্দেশ্যে সেটা বলবেন। বিশেষ করে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ফার্সি সাহিত্যে কিন্তু অনেক খুবই দক্ষ ছিলেন এবং বিশ্ব সাহিত্যেও তার যদি বলি যে তিনি সমজদার ছিলেন, কবিতা সাহিত্যের প্রতি তার ভীষণ অনুরাগী ছিলেন। এই যে বিষয়গুলো, এই দক্ষতাগুলো অ্যাকচুয়ালি তার ব্যক্তিত্বকে আসলে কিভাবে অনন্য করেছে সেটা যদি একটু। এই যে ফার্সি সাহিত্য, কবিতা এবং এর প্রতি প্রেম, ভালোবাসা, আসলে বাস্তবতা হচ্ছে কি, আপনি একদম স্বাভাবিকভাবে খেয়াল করে দেখবেন যে যারা সাহিত্য চর্চা করে, যারা কবিতা সাহিত্য এই জগতের মানুষ, তাদের হৃদয়টা কি একটু নরমই হয় অনেক বেশি। নরম হয়। একদম সোজা কথা, আপনি আমরা সবাই জানি। তো যখন একজন মানুষ কবি, সাহিত্যিক এবং এই সাধনায় তার জীবনে থাকে, তো সেই মানুষটা কেমন হয় বলেন? সে তার রাষ্ট্রনায়ক হৃদয়টা হয়। ওই রকমই মোমের মতো নরম ছিল। ইরানি জাতির প্রতি এইরকম নরম ছিল বলেই, আমি এখান থেকে একটু একটু সাইডে চলে গেলাম, এই কথাটা বলে আমি আসছি সেখানে। তার হৃদয়টা এই রকম নরম ছিল বলেই এই যখন আমেরিকা এবং ইসরায়েল আগ্রাসন চালাবে ইরানের উপরে, বিষয়টা তার নলেজে গেছে, ইনফরমেশন গেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে, তাকে একটু আড়ালে থাকতে বলা হলো, তাকে টানেলের ভিতরে থাকতে বলা হলো যাতে তার লাইফটা সিকিউর, সেফ অ্যান্ড সিকিউর থাকে। তিনি কিন্তু বলেছেন যে না, আমি সেটা করব না, দুইটা কারণে। একটা হচ্ছে তার ব্যক্তিত্বের সাথে এটা যায় না, লুকানো বা পালানো এটা তার ব্যক্তিত্বের সাথে যায় না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, তিনি তখন এই কথা বলেছিলেন যে পুরো ইরানি জাতি অরক্ষিত, তারা তো সবাই টানেলের ভিতরে যেতে পারছে না, আমি একা কেন টানেলের ভিতরে গিয়ে আমার লাইফ সেভ করব। তার মানে কি, পুরো জাতির জন্য যখন তিনি এইভাবে ভাবছেন, দরদ দিয়ে ভাবছেন, পুরো জাতিকে যখন তিনি ওন করছেন, তখন তার জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে তার মোটেই দেরি হয়নি। এই যে পুরো জাতিকে ওন করা, পুরো জাতিকে ভালোবাসা, এটা একজন সাহিত্যিক, একজন কবি, একজন সাহিত্যপ্রেমী তার পক্ষে খুব সহজ হয়। তার হৃদয়টা ভালোবাসায় সবসময় পরিপূর্ণ থাকে, উদ্বেলিত থাকে। তার সাহিত্য রচনা, তার কবিতার প্রতি প্রেম, ভালোবাসা, এগুলো তো কম বেশি ফার্সি জগতে আছে, ইরানে প্রচারিত হয়, প্রকাশিত হয়, বাংলায়ও কিছু কিছু প্রচারিত হচ্ছে। আমি এখানে দুটো বইয়ের কথা বলি। পায়ম্বরের রাহমাত একটা বই, ওনারই লেখা, বাংলায় অনুবাদ হয়েছে। আর একটা বইয়ের রাহবারের জীবনী নিয়েই আমি একদম বলেই ফেলি, এই মুখোমুখি অনুষ্ঠানের সাথে যিনি একেবারে খুব জড়িত ওতপ্রোতভাবে, জনাব মুজাহিদুল ইসলাম, তিনি নিজেই সেই বইটা অনুবাদ করেছেন। সেই বইটার নাম হলো হৃদয়ের যে রক্ত হলো চুনি রত্ন। এই বইটাও আমি পড়ে দেখেছি। তার যে ভাষা এবং তার যে শব্দ চয়ন, বাক্যগুলোর যে গঠন, অনন্য, অসাধারণ। এবং এগুলো, এই যে শব্দ চয়ন, বাক্য গঠন এবং যে ভাষাগত গভীরতা, এগুলোর ভিতর দিয়ে তার আরেকটা জিনিস প্রতিফলিত হয়, সেটা হচ্ছে যে তিনি যে পণ্ডিত ব্যক্তি, তার যে ভাষার উপর দখলদারিত্ব, পাণ্ডিত্য, এবং তিনি যে গভীর জ্ঞানের অধিকারী, এইগুলো ফুটে ওঠে তার এই সাহিত্যকর্ম, এই লেখাগুলোতে, এই রচনাবলিতে। কেমন? আর আপনি একটা জিনিস নিশ্চয়ই বুঝবেন বা খেয়াল করবেন, সেটা হচ্ছে মূল রচনা যেটা, সেই রচনা থেকে যখন অনুবাদ করা হয়, তখন কিন্তু একেবারে ঠিক ওই রকম হয় না যেটা মূলটা ছিল। কেমন? তারপরেও বাংলায় যা অনুবাদ হয়েছে সেগুলোর মান যদি দেখেন, তা থেকেই আন্দাজ করা যায়। আর ফার্সি যেখানে তিনি তার নিজের ভাষায় লিখেছেন, সেটা পড়লে, সেটা জানলে আসলে বিগলিত হয়ে যেতে হয়। আর আফটার অল ফার্সি ভাষাটাই হচ্ছে, ফার্সি ভাষাকে বলা হয় জবানে শিরিন, অর্থাৎ ফার্সি ভাষা মিষ্টি ভাষা, একটা কথা আছে। এই ফার্সি ভাষায় যখন তিনি লিখেছেন, সেগুলো আসলে অনন্য, অসাধারণ হয়ে উঠেছে। এবং তার যে ভাষা সাহিত্যের মান, তার যে লেখার মান, সেটা আসলে আমার মতো ছোট মানুষ
মূল্যায়ন করতে পারবে না। কিন্তু সবচেয়ে মানে চমকপ্রদ বা আশ্চর্যজনক একটা ব্যাপার আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। আহ, আয়াতুল্লাহ আলী খামেনি তিনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সেভাবে আনুষ্ঠানিক পড়াশোনা করেননি। কিন্তু এমন কোন শিক্ষা তাকে সর্বোচ্চ সম্মানের জায়গায়, সর্বোচ্চ নেতৃত্বের জায়গায়, সর্বোচ্চ নেতার জায়গায় বসিয়েছে? আসলে তার যে কথাগুলো, আপনি যে বিষয়টা জানতে চাইলেন, এটা একটা কোনো বিষয় না, অনেকগুলো বিষয়ের সাথে জড়িত। কারণ আমরা শহীদ আলী খামেনির জীবনীকে যদি আমরা চর্চা করতে যাই বা তার জীবনটাকে যদি আমরা এইভাবে মূল্যায়ন করতে যাই, তাহলে তার প্রত্যেকটা বিষয়কেই সামনে আনা দরকার। তার মতো ব্যক্তিত্বকে তো আসলে একটা লাইন দিয়ে বা একটা বিষয় দিয়ে মেপে বোঝা মুশকিল, মাপা যাবে না। অনেকগুলো বিষয় আছে। এখানে প্রথমেই যে কথাটা বলতে চাই বা বলতে হবে, সেটা হচ্ছে তিনি বেসিক্যালি আজকের প্রচলিত যে ইউনিভার্সিটি, কলেজ, স্কুল, যে এই রকম শিক্ষায় তিনি শিক্ষিত নন। প্রধানত তিনি ধর্মীয় শিক্ষা, যে এই লাইনেরই মানুষ। কিন্তু বাস্তবতা হচ্ছে দেশের তৎকালীন অবস্থা, রাজনৈতিক আন্দোলন, রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচির সাথে নিজের একাত্মতা, প্লাস হজরত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির সাথে তার সান্নিধ্য, তার মতো একজন ওস্তাদের সান্নিধ্যে থাকা, তাকে পাওয়া, এবং আরো বড় বড় শিক্ষক যাদের সান্নিধ্যে বা যাদের কাছে তিনি শিক্ষা বিদ্যা অর্জন করেছেন। এমনকি তার বাবা নিজেও একজন আয়াতুল্লাহ ছিলেন, এবং তিনি তো সাইয়েদ বংশের মানুষ, তিনি তো আহলে রাসূলের বংশের একজন বংশধারার একজন ব্যক্তিত্ব। কেমন সমস্ত সবকিছু। এবং একটা বিষয়, এই যে আহলে বায়াতের যে বংশধারা, যেটা এই বংশধারার মানুষগুলো তো সাধারণভাবেই ওই জগতেই থাকবেন যারা সর্বোচ্চ সম্মানের অধিকারী হবেন। তো এই জায়গা থেকে ধর্মীয় যে দিকটা, এদিক তো ছিলই, পাশাপাশি তাকে এই দিকের সাথে সমসাময়িক যে রাজনীতি, যুগের যে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, শাসন ব্যবস্থা, আইনি ব্যবস্থা, বিভিন্ন বিষয়, এর প্রত্যেকটা জায়গায় তাকে নানান সময় নানান কাজে নানানভাবে জড়িত হতে হয়েছে, থাকতে হয়েছে। যার কারণে এই প্রত্যেকটা জায়গা থেকে তার জীবনে ছাপ পড়েছে, ছোঁয়া এসেছে, এবং তিনি প্রত্যেকটা জায়গায় অসাধারণ ভূমিকা রেখেছেন এবং অনন্য সাধারণ হয়েও পড়েছেন। একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে ইরানের শিক্ষা ব্যবস্থাটা এমন যে মাদ্রাসার শিক্ষার মানে এই না যে সে সাধারণ যে শুধুমাত্র সে নামাজ কালাম, হজ, যাকাত, নামাজ, রোজা, এই সমস্ত বিষয় নিয়ে জানবে, নট দ্যাট। এটি এমন একটা শিক্ষা ব্যবস্থা, আমি যতদূর যা জেনেছি, আমি যদিও ইরানের এই মাদ্রাসায় পড়িনি বা ইরানে কোনো লেখাপড়া করিনি, কিন্তু তারপরেও যতদূর যা জানতে পারি এবং বুঝতে পারি, ইরানের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার লাইনেও যারা পড়ে, এই যে কোম হচ্ছে ধর্মীয় নগরী বলা হয়, পবিত্র কোম নগরী বলা হয়, ধর্মীয় নগরী। এখানেই যত আলেম ওলামার শিক্ষাবিদ্যা এবং তাদের বিদ্যা চর্চার মূল জায়গা হচ্ছে এই কোম নগরী। কেমন, এই কোম নগরী থেকেই এই ইসলামী বিপ্লবের কিন্তু মূল সূচনাটা, ইরান ইসলামী বিপ্লবের। কেমন, এবং কোমের ধর্মীয় বড় বড় আলেম ওলামারাই এই কোমের এই ইসলামী বিপ্লবের নেতৃত্ব ছিলেন। তাহলে বুঝতেই পারেন, এবং ইসলামী বিপ্লবের নেতৃত্ব মানে সাধারণ কোনো ব্যাপার ছিল না। আমেরিকা, ইসরায়েল থেকে শুরু করে সেই সময়কার প্রায় সারা বিশ্ব এই ইসলামী বিপ্লবের যে আন্দোলন, ইসলামী বিপ্লবের যে কর্মকাণ্ড, তার বিরুদ্ধে অবস্থান তাদের। সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে, সমস্ত ব্যবস্থাকে উপেক্ষা করে এই বিপ্লবকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যেতে হয়েছে কিছু ব্যক্তিকে। তার ভিতরে আজকে আমরা যে মহিমান্বিত ব্যক্তি সম্পর্কে আলোচনা করছি, তিনি একজন। কেমন, তো সেই জায়গা থেকে মানে ইরানের লেখাপড়া বা শিক্ষা ব্যবস্থাটা এমন নয় যে মাদ্রাসায় লেখাপড়া করলে সে আধুনিক জ্ঞান বিজ্ঞান, রাষ্ট্র ব্যবস্থা, দর্শন, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এই সমস্ত সম্পর্কে জানবেন না, এমনটা না। আপনি চমৎকার করে আসলে গুছিয়ে এবং বুঝিয়ে বললেন।
এবার একটু আমরা একটা বিষয় বলতে চাই, সেটি হচ্ছে যে ইরানে ইসলামী বিপ্লবের পরে আমরা দেখেছি পশ্চিমা বিশ্বের যে অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা ইরানের বিরুদ্ধে, এবং এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য আয়াতুল্লাহ আলী খামেনি তিনি প্রতিরোধমূলক অর্থনীতির যে তত্ত্ব সেটি ইমপ্লিমেন্ট করেছিলেন ইরানে। এই বিষয়টা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে। অসম্ভব রকমের একটা সুন্দর ব্যবস্থা ছিল, যদিও ব্যাপারটা আধুনিক অর্থ ব্যবস্থার সাথে যায় না, কিন্তু এই ব্যবস্থা নিতে হয়েছিল বাস্তবতার প্রেক্ষাপটে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব এবং তারা ম্যাক্সিমাম সময় জাতিসংঘকে হাতিয়ার করে ইরানের বিরুদ্ধে যখন এইরকম মানে মানবতা বিরোধী নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে একেবারে যখন নাস্তানাবুদ করে দেওয়ার চেষ্টা করেছেন, তখন সিংহ বিক্রমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রুখে দাঁড়িয়েছেন এবং তিনি বিভিন্ন সময় দিক নির্দেশনা দিয়ে সর্বোচ্চ নেতার আসনে থেকে একেবারে অসম্ভব রকমের সাধারণ জীবনযাপন নিজে করে দেশের মানুষকে কিভাবে ভালো রাখা যায় তার একটা তত্ত্ব দিয়েছেন এই প্রতিরোধমূলক অর্থনৈতিক ব্যবস্থা। এই প্রতিরোধমূলক অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে অনেক কিছু ছিল। একটা বিষয় ছিল যে ওই কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। এই কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ কিন্তু দুইটা তত্ত্বে দেখা যায়, যে তুমি তোমার আয় বুঝে ব্যয় করো, আবার আর একটা তত্ত্ব দেখা যায় যে তোমার ব্যয় বুঝে আয় করো। দুই দিক দিয়ে কিন্তু দেখা যায়, দুটোই কিন্তু সমান। আপনার যেরকম ব্যয় সেই রকম আয় করবেন, অথবা আপনার যেরকম আয় সেই রকম ব্যয় করবেন, যে কোনো একটা পথ বেছে নিলেই হয়। যেহেতু ইরানের উপরে সারা বিশ্বের ভয়ঙ্কর স্যাংশন, শুধু স্যাংশন না, সাধারণ কোন ব্যাপার, অসংখ্য হাজার হাজার স্যাংশন, এবং গত 47 বছর ধরে একইভাবে। এমনকি ইরানের সাথে যখন 6 জাতি গোষ্ঠীর চুক্তি হলো, তখন তো প্রধান শক্তি আমেরিকা, যারা এই নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়নের কুচক্র করে আসছে, তারাই তো সমস্ত সবকিছু করেছে। তো এই চুক্তি হওয়ার পরেও নিষেধাজ্ঞা দিয়েছে, চুক্তি তো বাস্তবায়ন করেইনি ঠিক মতো। কেমন? এমনকি এই যে যুদ্ধবিরতি হয়েছে, এই যে যুদ্ধবিরতি ডোনাল্ড ট্রাম্পের সময় যে যুদ্ধবিরতিটা হয়েছে, সেই যুদ্ধবিরতির ভেতরেও ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এইভাবে যখন দিয়ে যাচ্ছিল, বেঁচে তো থাকতে হবে, তখন প্রতিরোধমূলক অর্থনীতির তত্ত্ব তিনি দিয়েছেন যে আমাদের যেমন প্রয়োজন আমাদের তেমন করে আয় করতে হবে যেভাবেই হোক, আবার আমাদের খরচ ব্যয় সংকোচন ইত্যাদিতে অনেক কিছু কমাতে হবে, ব্যয় সংকোচন করতে হবে। এই জায়গায় বিদেশ থেকে আমরা কি কি আমদানি করব, কতটুকু আমদানি করব, কেন আমদানি করব, সেই জিনিস আমদানি না করে আমরা নিজেরা সেটা করতে পারবো না কেন, করা যাবে না কেন, কি করলে করা যায়, এই সমস্ত। অর্থাৎ ওরা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাহলে আমরা এই জিনিসটা বাদ দিয়ে দিই, ব্যাপারটা তা কিন্তু না। প্রতিরোধমূলক অর্থনীতির মূল জায়গাটা কিন্তু এখানেই, সেটা কিন্তু না। ওরা আমাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাহলে ওই জিনিসটা আমাদের আনতে দেবে না, তাহলে আমরা নিজেরা করব, সেইটা কিভাবে করা যায় দেখো। আসল তত্ত্বটা, প্রতিরোধমূলক অর্থনীতির আসল তত্ত্বটা কিন্তু এখানে লুকায়িত। এই জিনিসগুলো হয়তো অনেকে জানবেও না। ইরান কি করে টিকে থাকলো এবং আজকের ইরান কি করে হয়ে উঠলো, এটা মানুষের ব্রেনে আসেই না। সমস্ত আসল বিষয় এই প্রতিরোধমূলক অর্থনীতির এই তত্ত্বের উপরেই এখানেই দাঁড়িয়ে। যখন সর্বোচ্চ নেতা গাইডলাইন দিয়েছেন যে প্রতিরোধমূলক অর্থনীতি গড়ে তোলো, এবং প্রতিরোধমূলক অর্থনীতির মূল তত্ত্বটা কি, তোমার যা নেই তুমি তা বানাও, প্রতিরোধ হয়ে গেল, তার সাথে লড়াই করার দরকার নেই, সে আমাকে দেবে না, তোমার কি নেই, তোমার কি লাগবে বানাও। আজকেই খবর আসলো যে মানুষের জীবন্ত নিউরন থেকে সেল নিয়ে সম্ভবত বা কিছু একটা নিয়ে কৃত্রিম ওআই বানানো হচ্ছে, এআই চেয়েও ডেভেলপড প্রযুক্তি ওআই বানাচ্ছে, এবং তাতে সফল ইরান। আপনি ভাবতে পারেন? নট অনলি দ্যাট, এই এক সপ্তাহখানেক আগের গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে অস্ট্রেলিয়া থেকে, তাতে বলা হয়েছে যে ইরান এই মুহূর্তে বিশ্বে উন্নত বিমানের ইঞ্জিন এবং হাইপারসনিক গবেষণায়
গবেষণাপত্রে প্রকাশের ক্ষেত্রে 4 নাম্বার অবস্থানে। আপনি ভাবতে পারেন, 1 নম্বরে আমেরিকা, 1 নম্বরে চীন, 2 নম্বরে আমেরিকা সম্ভবত, 3 নম্বরে ভারত, 4 নম্বরে ইরান, জাপান, রাশিয়া, এই সমস্ত দেশ ইরানের পেছনে। আপনি খেয়াল করেন। আর একটা ছোট্ট পরিসংখ্যান দিই, আমেরিকার জনসংখ্যা 33 কোটি মোটা দাগে, প্লাস মাইনাস বাদ দিয়ে 33 কোটি, আর ইরানের জনসংখ্যা প্লাস মাইনাস বাদ দিয়ে 9 কোটি, প্রায় 4 ভাগের 1 ভাগ। প্রায় আমেরিকায় যতজন ইঞ্জিনিয়ার, ইরানে ততজন ইঞ্জিনিয়ার। সেই জাতির বিজ্ঞান গবেষণা বোঝা যায়, মানে যে কোনো জাতির বিজ্ঞান গবেষণা এবং বিজ্ঞানে তারা কতটুকু এগিয়ে, সেই জাতির ইঞ্জিনিয়ারের সংখ্যা কত তা দিয়ে বোঝা যায়। ইরানের বোঝার একটা আসলে এই প্রতিরোধ তত্ত্ব থেকেই আসলে এই যে প্রতিরোধ তত্ত্ব, অনেক এই প্রতিরোধ তত্ত্ব প্রত্যেক সেকশনে, আপনার এখানে তো সবকিছু বলতে পারবো না, আমি সময় হবে না। আমি ছোট ছোট করে যদি পয়েন্ট আকারে বলে যাই, আপনি জানেন কিনা জানি না, এইডস রোগের চিকিৎসার ওষুধ বের করেছে এই ইরানের বিজ্ঞানীরা, গবেষকরা, ডাক্তাররা। আপনার ক্যান্সারের বিশেষ গবেষণা ব্যবস্থা এখানে আছে এবং সেটাতে অনেক সফল। কিডনি প্রতিস্থাপনের ব্যাপারে অনন্য সাধারণ, হার্টের প্রতিস্থাপন, এটা তো অসম্ভব রকমের ডেভেলপ। বাংলাদেশের ডাক্তাররা, বাংলাদেশের লোকজন সবাই জানে, অনেকে জানে এটা, যে এই ক্ষেত্রে ইরানের যে ডেভেলপমেন্ট অসাধারণ। তেমনিভাবে আজকে দেখেন, এই যে সহজ কথা যদি বলি, এখন যেটা চলছে, যা নিয়ে আজকের এত আলোচনা হচ্ছে, এই যে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো শক্তির সাথে যে যুদ্ধটা, তাদের যে টেকনোলজি, তাদের যে প্রযুক্তি, তাদের যে সমরাস্ত্র, তার এগেনস্টে ইরানের যে সমরাস্ত্র এবং ইরানের যে টেকনোলজি, প্রযুক্তি এবং কৌশল দিয়ে মোকাবেলা হলো, সেখানে কি হয়েছে? ডেফিনেটলি ইরান আপার হ্যান্ডে, এ তো পরিষ্কার। ইরান যদি আপার হ্যান্ডে থাকে, তো এই আপার হ্যান্ডের ভিত্তিটা কোথায়? ওই প্রতিরোধ অর্থনীতি। প্রতিরোধ মানেই হচ্ছে যে তোমার জানেই তুমি সেটা পালাও, তোমার জানেই তোমার কেন থাকবে না, তুমি সেটার ব্যবস্থা করো। আমরা এবার একটু আসলে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যদিও সেটা এটার সাথে রিলেট করে। সেটা হচ্ছে যে আমরা পৃথিবীতে অনেক জায়গাতে দেখি, বাংলাদেশেও দেখি, অনেক যখন মানুষ মারা যায় তখন তিনি এটা ছিলেন সেটা ছিলেন, অনেক কিছু বেরিয়ে আসে, তার ভেতরের অন্ধকার জগতের বিষয়গুলো বেরিয়ে আসে। আমরা দেখলাম আয়াতুল্লাহ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। এরপরে আসলে এমন কোনো তথ্য আন্তর্জাতিক মিডিয়াতে আসেনি যে তিনি বিশাল সম্পদের পাহাড় রেখে গেছেন, কিংবা তার এটা ছিল সেটা ছিল। আমরা এরকম কোনো পাইনি। এই বিষয়টা নিয়ে আসলে এই বিশ্ব নেতৃত্বের প্রতি আসলে কি মেসেজ আসলে এটা হতে পারে? এই তথ্য তো পাবেন না, বরং যদি এই বিষয়ে খুঁজতে যান তাহলে ভিন্ন তথ্য পাবেন। আমি একটা তথ্য বরং এখানে দিই। তিনি তো ইরানের সর্বোচ্চ নেতা, যাকে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব বানিয়েছে। ৩৭ বছর ধরে তিনি সর্বোচ্চ নেতা ছিলেন। তার আগে 1981 থেকে 1990 পর্যন্ত, তিনি 1989 পর্যন্ত, 1981 থেকে সম্ভবত তিনি প্রেসিডেন্ট। তো সর্বোচ্চ নেতার আগে তিনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, তার আগে উপপ্রতিরক্ষা মন্ত্রী, তার আগে বিপ্লবের নেতা। এত ক্ষমতায় এত কিছু পরে, অথচ যাকে পশ্চিমা বিশ্ব বানিয়েছে, যে যিনি পুরো ইরানকে কক্ষিগত করে রেখেছেন, তাই তো? তার সম্পর্কে একটা তথ্য দিই। আজকে যার সম্পর্কে আমরা এত আলোচনা করছি, সেই মহিমান্বিত ব্যক্তির জীবনী সম্পর্কে একটু তথ্য দিই। তার প্রতিদিন যতটুকু চাল লাগতো, প্রতিদিন খাওয়ার জন্য যতটুকু চাল লাগতো, প্রতিদিন ততটুকু চালই কিনতেন। তার বাড়িতে, তার বাসায় 1 বস্তা চাল কিনে রাখা হতো না, যে 10 কেজি চাল কিনে রাখলাম 10 দিন চলবে। তার বাসায় ততটুকু চাল প্রতিদিন কেনা হতো, যতটুকু চাল ওই একদিনে হয়তো 1 বেলা বা 2 বেলা খাওয়া হবে। সাধারণত ইরানিরা সকালবেলা রুটি খান, দুপুর বেলায় ভাত খান, ভাতের সাথে একটু রুটি থাকেই, রাতের বেলায় ভাতও খান, রুটিও খান, যাই খুশি, সাধারণত রুটি খান বেশিরভাগ ক্ষেত্রে। তাইলে চাল কতটুকু লাগে? ওই ততটুকু চালই কিনতেন। এটা হচ্ছেন
ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী উজমা খামেনির জীবনের গল্প। এটা বাস্তব কাহিনী, এটাই সত্য। না আসলে এটা অবিস্মরণীয়, মানে তো এই জায়গা থেকে বিশ্বের নেতাদের কাছে মেসেজ যা যায়, সেই মেসেজ কি আর গ্রহণ করবে? সবাই তো শান শৌকতের দিকে ধাবিত হয়। হ্যাঁ, আমাদের দেশে আমরা জানি, আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় তার গল্প এরকম একটা পাওয়া গিয়েছিল যে তার সহায় সম্পত্তি একেবারেই ছিল না, তেমন বলাই তো হয়। এবং খুব মশুর প্রচলিত যে ছেঁড়া গেঞ্জি এবং ভাঙা সুটকে ছাড়া আর কিছু ছিল না। কিছু কিছু ব্যক্তির জীবনে থাকে, ঘটে যায় জীবনের কিছু ঘটনা থাকে, যারা সত্যিকার অর্থেই দেশের মানুষকে, দেশকে ভালোবাসে এবং ব্যক্তির সুখ শান্তি এবং সম্পদের যে আধিক্য, এইগুলোর চিন্তা মাইনাস করে যারা জীবনটাকে সাধারণের কাতারে আনে এবং দেশের 8-10টা-5টা মানুষের মতন জীবনযাপন করেন, তাদের পক্ষে সম্ভব। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা এখন যার সম্পর্কে আলোচনা করছি, সেই রাহবার, ইরানের সর্বোচ্চ নেতা, তিনি তো শুধু ইরানি জনগণের নেতা ছিলেন না। এটা তো পরিষ্কার। আজকে বিশ্বের 95টা দেশ থেকে সরকারি বেসরকারি বিভিন্ন পর্যায়ে ব্যক্তি উদ্যোগে বহু মানুষ আসবেন, অংশ নেওয়া হয়েছে এই জানাজা এবং দাফন অনুষ্ঠানে আসবেন। এবং ইরানের সর্বস্তরের মানুষ তার জানাজায় অংশ নেবেন। এটা কি এমনি এমনি? তিনি সারা বিশ্বের মজলুম মানুষের নেতা ছিলেন, উম্মার নেতা ছিলেন। হয়তো তিনি জীবিত থাকতে আমরা ওইভাবে বুঝিনি, এখন বুঝতে পারছি। এবং একথা পরিষ্কার, আমরা তথ্য থেকে জানছি যে 2 কোটির বেশি মানুষ এই জানাজা এবং দাফন অনুষ্ঠানে অংশ নেবেন। এটা পৃথিবীর মানব ইতিহাসে সম্ভবত সবচেয়ে বড় একটা সমাবেশ হতে যাচ্ছে। এটা কি এমনি এমনি হয়? ভেতর থেকে ভালোবাসা, ভালো লাগা যদি না থাকে, না হয়, তাহলে এটা হয় না। এটা ছিল তারই এমন কিছু বৈশিষ্ট্য ছিল, তার এমন কিছু বৈশিষ্ট্য আছে যার কারণে মানুষ তাকে ভালোবাসতে বাধ্য হয়েছে। না নিশ্চয়ই, ঠিকই বলেছেন আপনি। আমরা এবার একটু বর্তমান নেতৃত্ব নিয়ে কথা বলতে চাই। সেটি হলো যে আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তার সুযোগ্য সন্তান মুজতবা খামেনি বর্তমানে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আছেন। তিনি যখন এখানে স্থলাভিষিক্ত হলেন, তখন আসলে আপনি যখন এই খবরটা জানলেন, তখন আপনার কি মনে হলো এবং এই কয়েকদিনে তার নেতৃত্বটা আপনি কিভাবে দেখলেন, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। তাকে যখন সর্বোচ্চ নেতা হিসেবে ইরানের অভিভাবক পরিষদ থেকে সম্ভবত চূড়ান্ত ঘোষণাটা দেয়া হয়, তখন আমার কাছে খুব অস্বাভাবিক কিছু মনে হয়নি। এবং আমি সবসময় একটা বিষয় খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইরান যত যাই কিছু হোক, খুব সহজে ভুল সিদ্ধান্ত নেওয়ার কোনো কারণ নেই। আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি, সৈয়দ মুজতবা খামেনি, যিনি বর্তমান সর্বোচ্চ নেতা, তাকে যখন সর্বোচ্চ নেতার আসনে বসানো হয়েছে, তখন আমি এইটা একেবারে অন্তর থেকেই বিশ্বাস করেছি। আমি তার সম্পর্কে অনেক বেশি কিছু যে জানতাম, ব্যাপারটা এমন নয়, কিন্তু এইটুক বিশ্বাস ছিল, বা এইটুক দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইরানের বহু সংখ্যক আলেম উলামা, গবেষক, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, যারা বর্তমান আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, অর্থব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা রাখে, এমন কিছু ব্যক্তি মিলে সর্বসম্মতিক্রমে যখন নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করেছেন, তখন তার ভিতরে নিশ্চয়ই কল্যাণ আছে এবং নিশ্চয়ই সেটাই সুন্দর নেতৃত্ব, এবং এই নেতৃত্ব ইরানকে এগিয়ে নেবে, এই বিশ্বাস আমার ছিল। এবং এই যে ধরুন প্রায় 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে 4 মাসের মতো সর্বোচ্চ নেতা দায়িত্ব নিয়েছেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তাকে আমরা যা দেখেছি, এবং তো তিনি যদিও এখনো প্রকাশ্যে কোনো দিক নির্দেশনা, গাইডলাইন, বক্তব্য এগুলো প্রকাশ্যে কিছু দেননি, এখনো পর্দার আড়ালে থেকেই সমস্ত সবকিছু পরিচালনা করছেন। তবু বলবো যে
সর্বোচ্চ নেতা যুদ্ধের প্রথম দিনই চলে গেলেন, সাইয়েদ আলী খামেনি। চলে যাওয়ার পর থেকে তো একটা নেতৃত্ব দিতে হয়েছে, বর্তমান সর্বোচ্চ নেতাকেই সেই নেতৃত্ব দিতে হয়েছে। তো সেই নেতৃত্ব দিয়েই তো আমেরিকা ইসরায়েল কোণঠাসা। বিশ্বের, অন্তত পশ্চিমা বিশ্বের যে কূটকৌশলী রাজনীতি, সেই রাজনীতি মোকাবেলায় ইরান এখনো পর্যন্ত খুব সফলতার সাথে এগিয়ে চলেছে। এবং এই যে 14 দফা যে সমঝোতা স্মারক সই হলো, তাতে একেবারে প্রকাশ্য ইরানের বিজয়। এমন কোনো দফা নেই যে দফা ইরানের বিপক্ষে যায়। কেমন? তো সেক্ষেত্রে সর্বোচ্চ নেতার সফলতা তো একদম সুস্পষ্টভাবে বলাই যায়, না বলা তো কোনো কারণ আমি দেখছি না। নিশ্চয়। আপনি পডকাস্টে এসেছেন, আমরা আপনার কাছ থেকে যুদ্ধের আলোচনা শুনবো না, বিশ্লেষণ শুনবো না, সেটা তো হতেই পারে না। কারণ আমরা দেখি প্রতিটি বাংলাদেশের গণমাধ্যমে আপনি আপনার চমৎকার যুদ্ধের বিশ্লেষণ করেন। বিশেষ করে আপনি ইরান, ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ হচ্ছে সেটি নিয়ে আপনি চমৎকার আপনার প্ল্যাটফর্মে আপনি বিশ্লেষণ করেন। আমরা একটু ছোট্ট করে যুদ্ধের সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে একটু জানতে চাই। বিশেষ করে এই যে ইরানের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ, সেটি তো আসলে এখন যদিও শান্তি আলোচনা হচ্ছে একদিকে, আবার অন্যদিকে আমরা দেখি সেটা লঙ্ঘন হচ্ছে, হামলা হচ্ছে। অর্থাৎ সাস্টেনেবল যে সমাধান সেটি আসলে কত দূর বা সেটি সম্ভব কিনা, যদি সেটি একটু বিশ্লেষণে। দেখেন, আমি অনেকদিন আগে থেকেই বলি, অনেকদিন আগে থেকে মানে কি বহু বছর আগে থেকে বলি, আমার রেডিও তেহরানে যারা সহকর্মী ছিলেন, আমি তো আর এখন রেডিও তেহরানে নেই, রেডিও তেহরানে যারা সহকর্মী ছিলেন তারা অনেকেই জানেন। একদম আমি খুব প্রকাশ্যেই বহু বছর ধরে বলি যে ইরান, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট ডিপ্লোমেসির মাধ্যমে কোনদিন শেষ হবে না, সমাধান হবে না। এটার সমাধান যাই হোক আর তাই হোক, এটা যুদ্ধের ভেতর দিয়ে হবে। এবং চূড়ান্তভাবে কিন্তু সেই যুদ্ধই লেগেছে এবং কয়েক দফা। এবং আমরা যা দেখছি এখন, 14 দফা সমঝোতা স্মারক সই হয়েছে, যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা কি ধরে নেব বা বলতে পারি যে এর ভেতর দিয়েই সবকিছুর সমাধান হয়ে যাচ্ছে? আমার বিশ্বাস হয় না। আমার কাছে এখনো মনে হয় যে এর চূড়ান্ত পরিণতি আবার যুদ্ধ। কারণ এই কারণটা হচ্ছে, দেখুন, এই যে যুদ্ধটা গত 40 দিনে যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে কিন্তু আমেরিকা ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানের সরকার পরিবর্তন করতে পারেনি, পরমাণু কর্মসূচি পরিবর্তন করতে পারেনি, ধ্বংস করতে পারেনি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সব ধ্বংস করতে পারেনি। তারপরে বরং উল্টো আরো হরমুজ পল্লী দিয়ে সারা বিশ্বকে একদম কন্ট্রোল করে ফেলেছে, ভয়ঙ্কর ভাবে চেপে ধরেছে। আর যুদ্ধ করতে সে এমন মার খেয়েছে যে এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার অস্তিত্ব থাকবে কি থাকবে না সেই প্রশ্নবিদ্ধ। শুধু তাই না, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা যখন হাত গুটিয়ে নেবে তখন ইসরায়েলের অস্তিত্ব কি হবে সেটা নিয়ে প্রশ্ন। অতএব এইরকম একটা অবস্থায় কোনো মতেই আমেরিকা, ইসরায়েল ইরানকে এই বিজয়ী অবস্থায় ছেড়ে যাবে না। তারা অবশ্যই চেষ্টা করবে, কৌশল করবে এবং সুযোগ খুঁজবে, সময় খুঁজবে যে কখন ইরানের বিরুদ্ধে আমরা হামলা করে আবার ইরানকে নাস্তানাবুদ করে দিতে পারি। কেমন? সেই জায়গা থেকে এই যুদ্ধবিরতি, এই যে 14 দফা, আমরা এটাতে এই নিশ্চয়তা পাচ্ছি না যে যুদ্ধের শেষ হবে এর ভেতর দিয়ে। কেমন? সেক্ষেত্রে অনিবার্যভাবে আমি মনে করি যে তারা আবার হামলা চালাবে, আবার ইরানকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করবে, ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা করবে, ইরানকে আলটিমেটলি পাল্টা ব্যবস্থা নিতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং পাল্টা হামলা চালাতে হবে। এভাবেই একটা সমাধান হবে। এবং আমার কাছে বিশ্বাস যে ইরান যেভাবে, যে নেতৃত্ব দিয়ে, যেভাবে কৌশলের সাথে, যে প্রযুক্তির পারঙ্গমতা দেখিয়েছে, যে সক্ষমতা তারা দেখিয়েছে, এটা যদি অব্যাহত রাখতে পারে তাহলে সম্ভবত মার্কিন এবং ইসরায়েলি যে আধিপত্য সেটার অবসান হতে যাচ্ছে এবং হবে। এবং আরেকটা কথা এখানে ছোট করে বলে ফেলি, সেটা হচ্ছে যে পৃথিবীতে কোনো পরাশক্তি চিরস্থায়ী হয় না, ছিল না, হবেও না। আমেরিকার চূড়ান্ত শীর্ষে ওঠা শেষ। এখন তার সামনে প্রশ্ন শুধুই মাত্র নিচে নামার কখন সে মাটিতে আসবে। এটা আসবেই, অনিবার্য, আজ হোক কাল হোক। আমার বিশ্বাস
সেই পরিবর্তন, সেই ধারা সূচিত হয়েছে। আমরা এই চলতি বছরে ফেব্রুয়ারিতে যে যুদ্ধটা দেখলাম ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল হঠাৎ করে, এবং শুরুর দিকে আমরা দেখেছি যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শাহাদাত বরণ করেছেন, এবং শুরুর দিকে অনেক শীর্ষ জেনারেল সহ অনেকেই হতাহত হয়েছেন, নিহত হয়েছেন। এরপরেই আমরা দেখলাম যে আসলে ইরান যে প্রতিরোধ তৈরি করলো সেটাতে কিন্তু শেষ পর্যন্ত আসলে লেজ গুটিয়ে বলা যায় পালাতে বাধ্যই হলো। তারা বাধ্য হয়ে আলোচনা টেবিলে আসলে এখন শান্তি আলোচনা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে আসলে কোন ক্ষমতা বা কোন শক্তি বলে ইরান এভাবে খুব দ্রুততার সাথে বিশ্বের সবচাইতে পরাশক্তিধর দেশ আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে এই যে একটা শেয়ানে লড়াই এবং যারা বুক চিতিয়ে যে প্রতিরোধ তৈরি করা, সেটা আসলে কিভাবে সম্ভব হলো? এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। দেখেন, একটা ছোট্ট উদাহরণ যদি টেনে আসি তাহলে আমার মনে হয় যে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে পয়েন্টগুলো বলে তারপরে উদাহরণটা টানি। এখানে যেমন রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার, তেমনি জাতীয়তাবোধ কাজ করে, জাতীয়তাবাদী চেতনা কাজ করে। এরপরে শিয়া মাযহাবের একটা যে ঐক্য সম্প্রীতি চেতনা সেটা কাজ করে। কারবালার একটা ত্যাগের চেতনা, যেটা ত্যাগ এবং প্রতিরোধ। ইমাম হোসেন যেমন একদম একা হয়ে একটা শক্তির বিরুদ্ধে, তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, এই শিক্ষাটা তো শিয়া মাযহাবের লোকজন, বিশেষ করে ইরানের শিয়া আলেমরা, শিয়া নেতৃত্ব, শিয়া জনগণ হৃদয়ে ধারণ করে, লালন করে, পোষণ করে। কেমন এই চেতনাটা কাজ করে। এর সাথে যে নেতৃত্বের যে রুহানিয়াত, এই রুহানিয়াতটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, উদাহরণটা যেখানে দিতে চাই, 1979 সালে বিপ্লব হওয়ার পরপরই, ওই বছরের নভেম্বরেই ইরানে আমেরিকান দূতাবাসে একদল বিপ্লবী শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যারা এখানে হামলা চালিয়ে দূতাবাস অবরুদ্ধ করে, সেখানকার 52 জন কূটনীতিকের জিম্মি করে, এবং 444 দিন তারা ইরানের কাছে বন্দী থাকে, এবং আমেরিকার দূতাবাস বন্ধ হয়ে যায়। এই কূটনীতিকদের আমেরিকা বিভিন্ন উপায়ে মুক্ত করার চেষ্টা করার পরে, যখন তাতে সফল হয়নি, এরপরে সিদ্ধান্ত নেয় ফাইনালি ইরানের উপরে তারা চূড়ান্ত আঘাত হানবে, এবং এই সেন্টকম, এই পারস্য উপসাগর থেকে ইরানের উপরে অভিযান চালানো হয় রাতের অন্ধকারে। সেখানে হেলিকপ্টার, গানশিপ, ফুয়েল ট্যাঙ্কার, আপনার গোয়েন্দা বিমান, যুদ্ধ বিমান, সমস্ত সবকিছু নিয়ে এই অভিযান একসাথে একটা সমন্বিত একটা অভিযান চালানো হয়। এই অভিযানটা ইরানের তাবাস মরুভূমি, যেখানে কোনো মানুষের জনবসতি নেই, এইরকম একটা জায়গায় গিয়ে ধ্বংস হয়ে যায়। অভিযানটা একদম বিপর্যস্ত হয়ে যায়। বলা হয়, পশ্চিমা মিডিয়া সাধারণত বলে যে ঝড়ের কবলে, বালু ঝড়ের কবলে পড়ে ধ্বংস হয়ে যায়। তা বালু ঝড়ের কবলেই হোক আর যেভাবেই হোক ধ্বংস হয়ে গেছে, এবং ওই অভিযান ওখানেই শেষ। কিছু বিমান ফিরে আসতে পারে, আর কতগুলো বিমান ওখানে একের সাথে আর একটার ধাক্কা লেগে, মানে এক বিশ্রী অবস্থায়, একটা বিপর্যস্ত অবস্থা তৈরি হয়ে যায়। সেখানে পাইলটরা মানুষ মরে ব্যাকের উই ঢিবির মতো পড়ে থাকে। একটা গুলি খরচ করতে হয়নি ইরানের। এইরকম আলোচনা আছে যে যখন আমেরিকা এই অভিযান শুরু করে, তখন ইমাম খোমেনি গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর পান। ইমাম খোমেনি তখন জীবিত, আয়াতুল্লাহ রুহুল্লাহ ইমাম খোমেনি। তিনি আল্লাহর দরবারে সিজদায় পড়ে যান যে এই ইরান তোমার যে শক্তি আজকে ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করেছে, সেই শক্তিকে মোকাবেলার ক্ষমতা আমাদের নেই। তখন ইরান তো একদম বিপর্যস্ত, বিপ্লব হয়ে গেছে। কে সরকারের পক্ষে, কে বিপ্লবের পক্ষে, কে বিপক্ষে না। বামপন্থীরা আত্মঘাতী হামলা চালাচ্ছে, আমেরিকা, ইসরায়েল, সবার গোয়েন্দা সংস্থার, তাদের নেটওয়ার্ক, বহু কিছু, শাহের লোকজন, কত কিছু। এই বিপর্যস্ত অবস্থার ভেতরে
ইমাম খুমেনি আল্লাহ দরবারে সিজদায় পড়ে যান এবং তিনি এইভাবেই বললেন যে এই ইরান, এই ইমানের জমিন, এই ইরানের জমিন, এই ইরানের জনগণ, হে মাবুদ, হে খোদা, তোমার এটা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব না, তুমি হেফাজত করো। আল্লাহ হয়তো তার কথা শুনেছে। তাবাস মরুভূমিতে একেবারে ধ্বংস হয়ে গেল। কেমন? এবং পরে আমেরিকার সাংবাদিকরা কেউ কেউ নাকি বলেছিলেন এরকম যে ইমাম খুমেনি হ্যাজ স্পিরিচুয়াল পাওয়ার। এই ঘটনার পরে ইমাম খুমেনির আধ্যাত্মিক শক্তি আছে। যে নেতৃত্বের রুহানিয়াত, এই নেতৃত্বের রুহানিয়াত না হলে এই ইসলামী বিপ্লব এত এত মানে সাপ শকুন পার হয়ে আজকের এই অবস্থানে আসা সম্ভব ছিল না। তাদের যেমন রাজনৈতিক বিচক্ষণতা আছে, তেমনি অর্থনৈতিক চিন্তা চেতনা আছে, তেমনি ধর্মীয় শিয়া মাযহাবের যে বিষয়টা, কারবালার চেতনা, ইমাম হোসেনের চেতনা, আহলে বায়াতের চেতনা, রাসূলকে, ইমাম আলীকে ভীষণভাবে জীবনের সর্বোচ্চ পর্যায়ে ধারণ করা, তারপরে আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা রাখা, জ্ঞান বিজ্ঞানের তেমনিভাবে প্রতিদ্বন্দ্বিতা করে সামনে এগিয়ে চলা প্রত্যেকটা সেকশনে, এমনকি কৃষি। ইরানে যে কৃষি বিপ্লব হয়েছে, ইরান বাইরে থেকে খাদ্য কেনে না, বিশেষ করে গম কেনেই না এখন নিজেরাই, এবং গম আমদানির উপর নিষেধাজ্ঞা আছে যে গম আমদানি করা যাবে না, কারণ নিজেদের ভেতরে যা তৈরি হয় এটা ব্যবহার করবে কোথায়, এটাই যথেষ্ট। কেমন? তো সব জায়গা থেকে এই সামগ্রিকভাবে দেশের জনগণ এবং সর্বোচ্চপরি মানবতাবোধ, এই যে প্রত্যেকটা জায়গায় যখন মানুষের চিন্তা থাকে, ভালোবাসা থাকে, দায়িত্ববোধ থাকে, তখন সেই দেশ, সেই জাতি, সেই নেতৃত্বকে টিকিয়ে রাখা যায় না। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট্ট করে 1 মিনিটের মধ্যে একটু শেষ করতে চাই। সেটি হলো, অনেকেই বলেন যে আসলে যদি কোনো দেশের পারমাণবিক ক্ষমতা থাকে, সেক্ষেত্রে অন্য কেউ এসে সেখানে সমস্যা তৈরি করতে পারে না। কেউ কেউ বলেন যে আসলে ইরান পারমাণবিক শক্তি হয়তো অর্জন করে ফেলেছে। আপনি তো আসলে অনেকদিন ধরে এই বিষয়গুলো খবরাখবর রাখেন, আপনার নিশ্চয়ই অনেক কিছু জানাশোনা থাকতেও পারে। আপনার কি মনে হয় যে আসলে ইরান কি এই শক্তি আসলে অর্জন করে ফেলেছে? পরমাণু শক্তি তো অর্জন করেইছে, পরমাণু শক্তি তো তার কাছে আছে, পরমাণু কর্মসূচি পরিচালনা করছে এবং 60 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা আছে, এটার থেকে 90 মাত্রায় যাওয়া কোনো ব্যাপারই না। অতএব ওই শক্তি তো অর্জন করেইছে। এখন প্রশ্ন হচ্ছে পরমাণু বোমা বানিয়েছে কিনা। ইরান সরকার যতক্ষণ পর্যন্ত না বলছে যে আমরা পরমাণু বোমা বানিয়েছি, ততক্ষণ পর্যন্ত আমাদের কারো বলার কোনো এখতিয়ার বা সুযোগ বা অধিকার নেই আসলে যে হ্যাঁ ইরানের কাছে পরমাণু বোমা আছে। বাট কিছু কিছু নানান রকমের আকার ইঙ্গিত লক্ষণ থেকে অনেকেই ধারণা করে যে এইটা বুঝি ইরানের পরমাণু বোমা পরীক্ষার নমুনা বা লক্ষণ বা ইঙ্গিত, বা ওইটা বুঝি ইরানের পরমাণু বোমা বানানোর লক্ষণ বা ইঙ্গিত বা ধরন আইডিয়া করা যায়, এরকম কিছু। কিন্তু যতক্ষণ পর্যন্ত ইরান না বলছে ততক্ষণ পর্যন্ত বলার সুযোগ নেই। আর আপনি যেটা বলছিলেন আপনার এই আলোচনার ভেতরে যে পরমাণু শক্তি থাকলে হয়তো এরকম করতে পারতো না, অর্থাৎ পরমাণু অস্ত্র যদি থাকতো এরকম করতে পারতো না, এ কথাটা পুরোপুরি সঠিক না। এখানে দেখেন রাশিয়ার কাছে কত পরমাণু বোমা, এখনো সবচেয়ে রাশিয়ার কাছে এই পরমাণু বোমা বেশি, এবং তার শক্তির কাছে আমেরিকা আসলে এখনো তার সমকক্ষ না। কিন্তু তার বিরুদ্ধে কি ইউক্রেনকে দিয়ে পশ্চিমারা বা আমেরিকা কি যুদ্ধ করছে না? হ্যাঁ, করছে তো। তার মানে পরমাণু বোমা থাকলেই যে এরকম হবে না, তা না। আমি আপনাকে এইটুকু বলতে পারি, আমি বিভিন্ন সূত্র থেকে বা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে যতদূর যা শুনি, বুঝি, জানি বা তথ্য পাই, তাতে ইরানের কাছে এমন কিছু আছে যা পরমাণু বোমার প্রয়োজন নেই, তার চেয়েও বড় কিছু। একদম খুব সম্প্রতি একটা বিষয় এরকম জেনেছি যে ইরানের কাছে এমন ক্ষেপণাস্ত্র আছে যে ক্ষেপণাস্ত্র যদি একটা মারা হয়, তো একটা শহর, মোটামুটি সাইজের একটা শহরের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস সব বিকল হয়ে যাবে। তো ইলেকট্রনিক ডিভাইস যখন বিকল হয়ে যাবে তখন তো ওই শহরের আর কিছু কোনো কর্মক্ষমতাই থাকবে না। এমনকি তার পেট্রিয়ট, যদি সেই শহরের নিরাপত্তা ব্যবস্থায় পেট্রিয়ট বা থার্ড বা ডেভিড স্লিং বা আপনার যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থায় থাকবে, সব তো ইলেকট্রনিক, এগুলো কোনোটাই যদি কাজ না করে তখন কি হবে? তাহলে ইরানের
পরমাণু বোমা বানানোর কি খুব প্রয়োজন আছে? এবং ইরানের সর্বোচ্চ শহীদ আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি এই ফতোয়া দিয়েছিলেন যে পরমাণু বোমা বানানো যাবে না, ব্যবহার করা যাবে না এবং রাখা যাবে না, পজিশনে থাকবে না, এগুলো সবই হারাম, কেন দিয়েছিলেন? এটি এত ভয়ঙ্কর একটা জিনিস, মানবতা বিরোধী একটা জিনিস, যে ব্যক্তি অন্যায় করেন, যে শিশু নিষ্পাপ, যে শিশু পৃথিবীতেই আসেনি মায়ের গর্ভে, সেও মারা যাবে, কেউ রেহাই পাবে, এত ভয়ঙ্কর জিনিস। এটা করতে পারে কারা? যারা মানবতা বিরোধী অপরাধ করতে ইচ্ছুক, যারা করতে পারে তাদের পক্ষে সম্ভব। যে ব্যক্তি, যে দেশ বা যে নেতৃত্ব মানুষকে, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহর সৃষ্টিকে রহমত বলে মনে করে এবং আল্লাহর সৃষ্টিকে হত্যা করার কোনো সুযোগ নেই বলে মনে করে, সেই সব কারণে মূলত আসলে তিনি ফতোয়াটা দিয়েছিলেন। অতএব ইরানের পক্ষে পরমাণু বোমা বানানো আসলে কঠিন ব্যাপার, অসম্ভব ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি মুখোমুখি অনুষ্ঠানকে। আমি শেষ পর্যায়ে এইটুকু বলতে চাই, আমি আবারও ইরানের জনগণকে, ইরানের নেতৃত্বকে, ইরানের জাতিকে আমার অন্তর থেকে শোক সমবেদনা জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য কোনো বিশেষ অতিথিকে নিয়ে। আন্তরিক অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।